ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজায় লাখো মানুষের স্লোগানে মুখরিত হয় ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের বৃহৎ প্রতিবাদ সমাবেশে আগত মানুষের হাতে ছিল নানা প্ল্যাকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে স্লোগানে মুখরিত করে দুপুর থেকে মিছিল আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। বিকেল ৩টার দিকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট খুলে দিলে মানুষের স্রোত নামে সমাবেশস্থলে। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে আসা মানুষের হাতে নানা প্লেকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানান ধর্ম বর্ণের মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়ান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শামিল হন শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দলমত নির্বিশেষে এক কাতারে এসে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন তারা। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সর্বনেতৃবৃন্দগণ দৃঢ়ভাবে আহ্বান জানাই, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। অংশগ্রহণকারীরা ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের বিশেষ মোনাজাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে সকাল থেকেই একের পর এক মিছিল নিয়ে জড়ো হয় মানুষ। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল থেকে ভেসে আসে লাখো বিক্ষুব্ধ মানুষের সম্মিলিত গর্জন। ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল 3:30টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই লোকে লোকারণ্য গোটা ঢাকা নগরী। এখানে আসা প্রায় সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান। ফিলিস্তিনির কোনো একটি মানুষের উপরে গুলি চালানো হয়, আমরা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হলেও আমরা গাজায় গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে না পারি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা ভূমিকা রাখতে না পারি, তাহলে ইহুদিদের নির্মম নির্যাতন, নিপীড়নের শিকার আমাদেরকে হতে হবে। জাতিসংঘ যদি ভূমিকা রাখে ভালো, ওআইসি রাখলে আরও ভালো, না রাখলেও কোনো বেটাই ভূমিকা রাখা লাগবে না। আল্লাহই ব্যবস্থায় এই অভিশপ্ত ইহুদি জাতি বিশ্বের মানচিত্র থেকে হয় আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে হোক, আর নইলে হেদায়েত দান করুক। ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের আহ্বান জানান দেশের সব শ্রেণী পেশার মানুষ। খিলগাঁও থেকে আসছি, আমরা পরিবারের সবাইকে নিয়ে আসছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি ইসরায়েলের পণ্য বয়কটের জন্য। দেশে শান্তি ফিরে আসুক, ইসরায়েলের পণ্য বন্ধ হোক। ইসরায়েলি পণ্য বয়কট করে আমরা ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দেব ইনশাআল্লাহ। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। এবার ভিন্ন প্রসঙ্গ। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যমত কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠকে তিনি তার এই অবস্থানের কথা জানান। শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার। বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করা হয়।
জানান বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট 8টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে। বর্ষবরণ প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিফ আগুনে পুড়ে গেছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আর এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেছে ঢাবি কর্তৃপক্ষ। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর এক ফেসবুক পোস্টে লিখেছেন, শেখ হাসিনার দোসররাই এই কাজ করেছে। অবশ্য বৈশাখ উদযাপনে অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার দুদিন আগে এভাবেই পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির প্রতীক পায়রা মোটিফ। পতিত স্বৈরাচারের প্রতিকৃতি হিসেবে বাঁশের নির্মিত ফ্যাসিবাদের মোটিফটি পুরোটাই পুড়ে ছাই, আর পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে পায়রা। এটা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আগেও যারা যুক্ত ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও দু একজন শিক্ষক হিসেবে থাকতে পারেন, তারাই করেছেন এটার সাথে, সরাসরি তারাই এটার সাথে যুক্ত। আগুনের খবর ছড়িয়ে পড়লে পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিএমপির ফরেনসিক টিমও আসে নমুনা সংগ্রহের জন্য। আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে, এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাআল্লাহ। আগুনের ঘটনায় শাহবাগ থানায় মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাপুরুষের মতো গোপনে এসে এই সাবোটেজটা করেছে এবং আপনারাও দেখেছেন যে মোটিফটা আগুন লেগেছে তাতে বোঝা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মোটিফটা যাতে র্যালিতে না যায় সেই উদ্দেশ্যেই করা হয়েছে। যারা এর প্রতিবাদ বিরোধিতা করেছেন এবং এটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছেন, তাদের সংশ্লিষ্টতা থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে এটি নিশ্চিত করে তদন্ত ছাড়া বলা এটা সমীচীন হবে না, বলা সম্ভব না। প্রক্টর জানান, 40 ঘন্টার ব্যবধানে মোটিফ দুটি পুনর্নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত দেবেন চারুকলা শিল্পীরা। পাশাপাশি নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের কাজ চলছে। এদিকে সিলেটের সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ ফ্যাসিবাদের অনুসারীরা পুড়িয়েছে। এটা স্পষ্টতই জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজ বলে আমরা মনে করছি। যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে বৈশাখীর রঙে বর্ণিল পাহাড়, নদী, ছড়া, ঝর্ণায় ফুল ভাসিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি যাতে অংশ নিয়েছেন পর্যটকরাও। পুরনো গ্লানি ভুলে স্বাগত জানানো হচ্ছে নতুন বছরকে। সব বৈষম্য ঘুচিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংরাই আর চাকমাদের বিজু, 3 জাতিগোষ্ঠীর বর্ষবরণের উৎসবকে সম্মিলিতভাবে বলা হয় বৈশাখী। বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় চাকমাদের বিজু এবং তঞ্চঙ্গাদের বিশু উৎসব। ঐতিহ্যবাহী পোশাক পরে নদীর তীরে আসেন লোকজন। নানান জাতের ফুল দিয়ে সাজানো কলা পাতায় গঙ্গাদেবের উদ্দেশ্যে ভাসিয়ে দেন ফুল। পরিবার, বন্ধু বান্ধবের সাথে সাঙ্গু নদীতে আসছি ফুল ভাসাইতে। এই দিনের মতো আর আমাদের দিন হয় না মনে হয়, ওইটা আমি মনে করি আর কি। উৎসবের রং লেগেছে রাঙামাটিতেও। রাজবাড়িঘাট, গর্জনতলী, কেরানি পাহাড় সহ বিভিন্ন স্থানে ঢল নামে নারী পুরুষের। কামনা করা হয় মঙ্গল, সুখ ও সমৃদ্ধি। এই দিনে আমরা সবাই মিলে ফুল বাসাই এবং কি তথাগত সম্মুখ সম্বুদের কাছে আমরা প্রার্থনা করি জগতের যাতে সকল বিশ্বের সকল প্রাণী সুখী হয়, এই কামনাই। পুরানো বছরকে বিদায় দেওয়ার জন্য আর নতুন বছরকে বরণ করার জন্য। উঠে আসে পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব অধিকার নিয়ে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয়। বিজু মানে হলো আনন্দ, উচ্ছ্বাস, বিজু মানে মিলন। আমরা সবাই একত্রিত হই যাতে করে পুরাতন বছরের গ্লানি, দুঃখ, কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা। খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদী তীরেও দেখা গেছে রঙিন উৎসবের। বন থেকে সংগ্রহ করে নানান জাতের ফুল ভাসিয়ে দেওয়া হয়।
পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনায় ফুল গোজাতে আসি পানিতে। প্রার্থনা করেছি পরিবারের সবাইকে নিয়ে যেন ভালো থাকি। ফুলবিজু মূলত চাকমাদের বর্ষবরণের উৎসব হলেও সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে তা সার্বজনীন রূপ নেয়। পাহাড়ের এই উৎসব দেখতে আসেন পর্যটকরাও। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে এলডিসি গ্র্যাজুয়েশন আরও 3 বছর পেছানোর দাবি তাদের। রাজধানীতে বিটিএমএ আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ব্যবসায়ীরা। আর সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিজিএমইএ প্রশাসক। জ্বালানি সংকট, বন্দরে আমলাতান্ত্রিক জটিলতা সহ নানামুখী সমস্যায় ভুগছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুদ্ধ দেশের শিল্প খাতে নতুন করে উদ্বেগ ফেলেছে। আমেরিকান কটন ইজ এ গুড কটন, তার ফাইবার লেন্থ ভালো, তার অনেক কিছুই এখানে আপনার আমাদের বেনিফিটের জায়গা আছে। কনসার্ন হচ্ছে আদার সেক্টরস, যেটা আমাদের ইকোনমিতে সমস্যা হতে পারে। আমেরিকা আমাদের কাছে আসলে বাংলাদেশের ট্যারিফ হাই নিয়ে একটা কথা হচ্ছিল, নন ট্যারিফ নিড টু বি অ্যাড্রেস। এফডিআইতে লট অফ ব্যুরোক্রেটিক যেসব প্রবলেম, সেই জিনিসগুলি কিন্তু অ্যাড্রেস করেছে। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন শিল্প খাতে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের শিল্প খাত আরও বড় ঝুঁকিতে পড়ার আশঙ্কা তাদের। ইন গার্মেন্টস, ইন টেক্সটাইল, ইন আদার এসএমই সেক্টর যারা আছে, যারা হ্যান্ডি, আমাদের ব্র্যান্ড এস্টাবলিশ যদি না করি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের পক্ষে উইল বি ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন অ্যান্ড দ্য কন্টিনিউ আওয়ার বিজনেস। সংকট সমাধানে চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তুলা আমদানির জন্য আলাদা ওয়্যারহাউস চালুর কাজ চলছে বলে জানিয়েছেন বিজিএমইএ প্রশাসক। কটন ওয়্যারহাউস যে বিষয়টা অলরেডি আমেরিকান একটা কোম্পানি, কার্গিল বলে একটা কোম্পানি, তারা অ্যাপ্লাই করেছে এবং এনবিআর এটা নিয়ে দ্রুত কাজ করছে। একটা সামনে ভালো ফলাফল পাওয়া যাবে। দুর্যোগকালীন সময়ে নিজেদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রশাসক। ক্যাশ ইনসেন্টিভ না দিয়ে আরও অন্য অনেক রাস্তা আছে, সেই রাস্তাগুলি অ্যাভেল করা যায়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের প্রতি ৯৬,০০০ মানুষের জন্য বিচারকের সংখ্যা মাত্র 1 জন, আর মামলার জটের সংখ্যা ৪৫ লাখের বেশি। উদ্বেগজনক এমন পরিসংখ্যান দিয়ে আইনজীবীরা বলছেন, বিচারকের সংখ্যা না বাড়ালে বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো যাবে না। সংকট উত্তরণে জুডিশিয়ারির পাশাপাশি বিচার বিভাগের জন্য পর্যাপ্ত বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। মিজান আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রেকর্ড রুমে বিচার প্রার্থীদের দীর্ঘশ্বাস, এভাবেই ফাইল চাপা হয়ে থাকে বছরের পর বছর। আর ধুলোপড়া ফাইলগুলোতে যেন লুকিয়ে আছে বিচার চাইতে আসা মানুষের ভোগান্তির করুণ কাহিনী। প্রজন্ম থেকে প্রজন্ম মামলার এই অনিশ্চিত গন্তব্যের শেষ কোথায় কেউ জানে না। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে আদালতে মামলা জট বেড়েছে ২,১৭,০০০ এর মধ্যে শেষ 6 মাসে বেড়েছে ১,৩৫,৬৪১টি। দেশের সব আদালতে বর্তমানে মামলার সংখ্যা ৪৫,১৬,৬০৩টি। মামলা বাড়ার এই তথ্য অনুযায়ী এ হার গত এক যুগে সর্বোচ্চ। বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৩১,১২০টি। উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৫,৮৯,৬৫১টি। আর অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮,৯৫,৮৩২টি। তথ্য অনুযায়ী মামলার এই পাহাড় ডিঙাতে উচ্চ আদালতে বর্তমানে ৯৯ জন বিচারপতি রয়েছেন। অন্যদিকে অধস্তন আদালতে কর্মরত বিচারকের সংখ্যা ২,১৪৯ জন। এমন বাস্তবতায় মামলা জট নিরসনে দক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মত দেন আইনজীবী। যে পরিমাণ মামলার জট নিম্ন আদালতে উচ্চ আদালতে আছে, আর যে পরিমাণ বিচারক আমাদের আছে, এরা যদি ২৪ ঘন্টা সপ্তাহে 7 দিনও কাজ করে, তবুও এই মামলার জট শেষ পর্যন্ত কমাতে পারবে না। একজনের ঘাড়ে ৯৬,০০০ মানুষের বিচারে সকল কমপ্লেন পড়ে। এটি মানবিকভাবে কোনো ব্যক্তি বিশেষের পক্ষে সম্ভব নয়। আইনজীবীদের মতে বিচার বিভাগীয় উন্নয়নের প্রয়োজন উপযুক্ত বরাদ্দ। ভুয়া মামলা করার উপদেশ দিলে লাইসেন্স যায় ব্যারিস্টার সলিসিটারের। আমাদের বার কাউন্সিল এই ধরনের কোনো পদক্ষেপ এই যাবৎ নিয়েছেন কিনা আমি জানি না। অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 47% টোটাল বাজেটে ব্যয় হয়, আইন আদালতের জন্য ব্যয় হয় 0.34%। বিচার বিভাগের গতিশীলতা বাড়াতে ই জুডিশিয়ারির গুরুত্ব তুলে ধরেন তারা। অ্যানালগ সিস্টেমে আমরা চালাচ্ছি,
ডিজিটালে যায়নি। যদি ডিজিটালে যাওয়া হয় 50% কমে যাবে। যদি কোনো পক্ষ অ্যাডজন করে সে কস্ট দিতে হবে দুই পক্ষকে। কস্ট যদি ইম্পোজ করা হয় তাহলে মামলার জট কত দ্রুত কমবে। অর্থাৎ আমরা যতই চিৎকার করি এই ব্যারোমিটারগুলো নির্ধারণ না করে ব্যারোমিটারগুলোর উপর অ্যাড্রেস যদি না করা হয় তাহলে মামলার জট কমবে না। যার যে লাইনে এক্সপার্টিজ আছে তাকে সেই লাইনে বিচার করার ক্ষমতা দেওয়া উচিত। জুডিশিয়াল মেকানিজমটাকে এস্টাবলিশ করা যেন ম্যানেজমেন্টটা ঠিক হয়। অতি দ্রুত নিম্ন আদালতের সচিবালয় প্রতিষ্ঠা করে দেওয়া উচিত, বিচার বিভাগীয় সচিবালয় আলাদা করে দেওয়া উচিত, যেন তারা নিজেরাই নিজেদের ম্যান পাওয়ার প্ল্যান করতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গতিশীলতা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হিসেবে গ্রহণ করা উচিত বলেও মত দেন আইনজীবীরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার বিভাগ সংস্কারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণ করা জায়গা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে সমাধান করা যায় কিনা সে বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি। সালিশে নিষ্পত্তি হলে আদালতের উপর চাপ কমবে বলে জানান তিনি। পরে উপদেষ্টা জেলা ও দায়রা জজ আদালতে জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন। সভা শেষে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি তুলে দেয়। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে, আমরা সব কিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবেলা করেছি। হজ যাত্রায় কিছু চ্যালেঞ্জ থাকলেও তা কাটিয়ে উঠবে সরকার, কথা বলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জানান হজ যাত্রীদের জন্য এবার 200 চিকিৎসক ও 1 কোটি টাকার ঔষধ পাঠানো হচ্ছে। শনিবার সকালে চট্টগ্রামের LGED ভবনে বিবাহ রেজিস্ট্রারদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। এ সময় বিবাহ রেজিস্ট্রারদের উদ্দেশ্যে তিনি বলেন, নিকাহ রেজিস্ট্রি ফোরাম কে অরাজনৈতিক রেখে কাজ করতে হবে, পাশাপাশি অতিরিক্ত টাকা আদায় না করতেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। একটা স্টেবল সাস্টেইনেবল ইকোনমি আমরা রেখে যাচ্ছি। অতএব এদেশ আমাদের সবার, আমরা কনস্টিটিউশনাল কন্টিনিউটিকে আমরা মেনটেন করেছি, সাংবিধানিক ধারাবাহিকতা। এক সরকার গেছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আরেক সরকার আসার জন্য আমরা পথ তৈরি করে দেব। জাতীয় পার্টির রওশন এরশাদ গ্রুপ থেকে পদত্যাগ করেছেন সাবেক এমপি ও দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল গফফার বিশ্বাস, মোল্লা শওকত হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট SM মাসুদুর রহমান সহ শতাধিক নেতাকর্মী। শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগ করা নেতারা অভিযোগ করেন, দলের শীর্ষ নেতারা তাদের স্বার্থে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সহযোগী হিসেবে কাজ করছে, যাতে তৃণমূলের কোনো সায় ছিল না। দেশের পরিবর্তনের পর দলের শীর্ষ নেতারা জাতির কাছে ক্ষমাও চাননি। তাই জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির রাজনীতি পরিহার করে সাধারণ মানুষের উন্নয়নে শামিল হতেই এই সিদ্ধান্ত বলে জানান তারা। নেত্রকোনার মদন উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, বাণিজ্য সহ নানা অভিযোগে বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। শনিবার দুপুরে হাসপাতাল রোডে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ হয়। এ সময় বক্তারা 5 আগস্টের পর সভাপতি ও সম্পাদক দুজনই বিভিন্ন সরকারি অফিসে হুমকি, টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের মামলা থেকে রেহাই দিতে কাজ করেন বলে অভিযোগ করেন। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ উপজেলা কমিটি বাতিলের দাবি করেন তারা। রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ছুটি না দেওয়ার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে প্রবেশ করে 2টি কারখানায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 45 জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকশো লোক আদমজি ইপিজেডের সামনে প্রতিবাদ মিছিল করছিল। এক পর্যায়ে সেখান থেকে মিছিলটি ইপিজেডে প্রবেশ করে 2টি কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুরের শিকার হওয়া কারখানা দুটি হচ্ছে ইউনেস্কো বিডি লিমিটেড এবং অনন্ত ওয়াশিং লিমিটেড। খবর পেয়ে শিল্প পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ভাঙচুরে জড়িত 45 জনকে আটক করে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 11টি দান বাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড 9,80,687 টাকা। এর মধ্যে আছে বিদেশি মুদ্রাসহ বেশ কিছু অলংকার এবং প্রচুর চিরকুট। শনিবার সকালে মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাসান চৌধুরীর উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। প্রতি 3 মাস অন্তর দান বাক্স খোলার নিয়ম থাকলেও এবার রমজানের কারণে খোলার হয়েছে 4 মাস 13 দিন পর। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার দান বাক্স যেন টাকার খনি। বাক্স খুলতেই শুধু টাকা আর টাকা। শনিবার সকালে মসজিদের 10টি দান বাক্স খুলে বের করা হয় 28 বস্তা টাকা। মসজিদের মেঝেতে বসে টাকা গুনেন 2 শতাধিক মাদ্রাসার ছাত্রসহ প্রায় 50 জন ব্যাংক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর 10 সদস্য। এই জায়গার মধ্যে অনেক মানুষ অনেক মানত নিয়ে বা অনেকে আসে। আমিও আর ফার্স্ট টাইম আর কি দেখতে আসছি। গাজীপুর মৌচাক থেকে আসছি, শুনছি যে এই জায়গা একটা মসজিদ আছে পাগলা মসজিদ, যা যা মানুষই করে মানুষই পূরণ হয়। এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐতিহাসিক এই মসজিদে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগলের পাশাপাশি নানা ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলার মানুষ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আসে, বিভিন্ন দান দক্ষিণা করে। 25 বছর ধরে আমি দেখতেছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধনী গরিব এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে এসে থাকেন। তারা বিভিন্ন ধরনের দান মানত করে থাকেন। দান বাক্সে পাওয়া টাকা থেকে অসহায় জটিল রোগীদের অনুদান দেয়া হয়। এছাড়া আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ করা হচ্ছে বলেও জানায় মসজিদ কমিটি। সকলে কাজ করছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে। এটা একটা আধুনিক ইসলামিক কমপ্লেক্স হবে, যেটা কাজের অনুমোদন পেলেই আমরা এই জায়গাটি পাগলা মসজিদের অনুকূলে ক্রয় করবো এবং ডিজাইন এবং অন্যান্য কাজগুলো এর আগে 2024 সালে 30 নভেম্বর মসজিদটির দানবাক্স খুলে 8,21,34,000 টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। ডিবিসি নিউজ ডেস্ক। র্যাংস ই-মার্টের গুলশান 2 শোরুমে উদ্বোধন করা হলো এসি কার্নিভাল ক্যাম্পেইন। ক্রেতাদের সুবিধার্থে র্যাংস ই-মার্টের এই কার্নিভালে থাকছে 6টি নামকরা ব্র্যান্ডের এসি। অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, গ্রীষ্মকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে যেন ক্রেতারা তাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন। কারণ র্যাংস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা দানে প্রতিশ্রুতিবদ্ধ। হাইসেন্স, এলজি, প্যানাসনিক, হুন্ডাই, ডাইকন এবং তোশিন সহ আরও অনেক প্রিমিয়াম ব্র্যান্ডের 30টিরও বেশি এসিতে থাকছে বিভিন্ন অফার। 24 ঘন্টার মধ্যে ফ্রি ইনস্টলেশন সুবিধা, ফ্রি ডেলিভারি এবং 24 মাস পর্যন্ত 0 EMI সুবিধা। যমুনা ব্যাংকের নেতৃত্বে সবগুলো তফসিলি ব্যাংকের অংশগ্রহণে মৌলভীবাজারে স্কুল ব্যাংকিং কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ ইকবাল মোহসেন এবং মৌলভীবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান এবং জেলার সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তারা। কনফারেন্স শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফাগুয়া উৎসবে মেতে উঠলেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। নাচ, গান, হোলি খেলা সহ নানা আয়োজনে সামিল হন বিভিন্ন মাল বাগানের শ্রমিকরা। আনন্দময় এই উৎসবে মেতে ওঠেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। চা শিল্পের ঐতিহ্য রক্ষায় এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। ফাগুয়ার রঙার কাঠি নৃত্যের ছন্দে মাতোয়ারা চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের চা শ্রমিকরা। ফাগুয়া উৎসব পরব বা হোলি নামেও পরিচিত। প্রতি বছর ফাল্গুনে দোল পূর্ণিমা থেকে শুরু করে পরবর্তী 15 দিন পর্যন্ত থাকে এর ব্যাপ্তি। উৎসব ঘিরে মৌলভীবাজারে বিভিন্ন চা বাগান থেকে আসা শ্রমিকরা জড়ো হন ফুলছড়া মাঠে। চা শ্রমিকদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ফাগুয়া। একে কেন্দ্র করে চা বাগানের অলিতে গলিতেও ছড়িয়ে পড়ে এর আমেজ। প্রতি বছর আমরা এই ফাগুয়া উৎসবের জন্য অপেক্ষা করে থাকি। ফাগুয়া উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মিলন মেলা ঘটে, মানে খুবই ভালো লাগে। আমরা প্রতি বছরই আসি, বিভিন্ন সম্প্রদায়ের লোকও আসে। আমরা চাচ্ছি যে ওনারা যেভাবে ওনাদের প্রোগ্রামগুলো থ্রো করছেন যাতে আগামীতে এভাবে আবার আরও এভাবে প্রোগ্রামটা করেন। আয়োজক কমিটি বলছে চা শ্রমিকদের সংগ্রামী জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে এই উৎসব।
এই উৎসবে আমাদের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ এই জেলাগুলোর যারা চা শ্রমিকরা তারা আনন্দে মেতে থাকে। একটা খুব দুর্দান্ত একটা উৎসব হয়। এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান জেলা প্রশাসক। চা শ্রমিকদের যে আনন্দটা সেখানে সম্মিলিতভাবে ভাগাভাগি করে যার যার মনের আনন্দ নিয়ে তারা তাদের বাড়িতে ফিরে যায়। এই যে বন্ধন, যেটা এই বন্ধনটা যেন অটুট থাকে আমাদের মধ্যে। দেশের 92টি চা বাগানের সিংহভাগই মৌলভীবাজারে অবস্থিত। এবার বাংলা নববর্ষকে ঘিরে বড় পরিসরে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব উদযাপনের উদ্যোগ নেয় সংস্কৃতি মন্ত্রণালয়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সাথেই থাকুন।